কঠিন পদার্থের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ সলিড। কঠিন পদার্থকে আমরা মেইনলি দুভাগে ভাগ করি। একটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, আর একটা অকেলাসাকার বা বলা হয় অনিয়তাকার। এটাকে বলা হয় crystalline solid and this is called amorphous solid। অর্থাৎ আমরা সমস্ত কঠিন পদার্থকে এই দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেলাসাকার বা নিয়তাকার কঠিন পদার্থ, আর একটা হচ্ছে অকেলাসাকার বা বলা হয় অনিয়তাকার কঠিন পদার্থ বা বলা হয় অ্যামরফাস সলিড। তাহলে এখন আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ crystalline solid and what is amorphous solid। তাহলে আমি প্রথমে আসি যে কেলাসাকার কঠিন পদার্থ কি জিনিস। এর মেন কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কেলাসাকার কঠিন পদার্থের একটা নির্দিষ্ট জিওমেট্রিক্যাল শেপ থাকবে, মানে নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে। আর কি থাকবে? এর একটা নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট থাকবে, অর্থাৎ গলনাঙ্কটা একটা নির্দিষ্ট হবে। আর কি হবে না, আর হবে যেটা যে এই পার্টিকুলার কোন একটা কেলাসাকার পদার্থ যে কনস্টিটিউটেন্ট পার্টিকেল, মানে কি না সেই কেলাসাকার পদার্থটা যে কণা দ্বারা গঠিত। মানে আমি যদি বলি জল, তাহলে সেখানে কোনটা হবে তার পার্টিকেল? জলের আগে একটা অণু, ঠিক আছে? তাহলে অর্থাৎ কোন একটা কেলাসাকার পদার্থ যে কনস্টিটিউটেন্ট পার্টিকেল গুলো দ্বারা গঠিত, সেই সমস্ত পার্টিকেল গুলো একটা নির্দিষ্ট শৃঙ্খলে সুসজ্জিত থাকবে। অর্থাৎ পদার্থ গঠনকারী কণাগুলি একটি নির্দিষ্ট সুশৃঙ্খলে সজ্জিত থাকবে। তাহলে কোন একটা কেলাসাকার কঠিন পদার্থের মেন তিনটে বৈশিষ্ট্য হচ্ছে এটা, অর্থাৎ তার একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার, মানে নির্দিষ্ট একটা জিওমেট্রিক্যাল শেপ থাকবে। আর কি? তার নির্দিষ্ট একটা মেল্টিং পয়েন্ট থাকবে। আর কি না, সেই পার্টিকুলার কেলাসাকার পদার্থটা যে সমস্ত কণাগুলো দ্বারা গঠিত, সেই কণাগুলো একটা নির্দিষ্ট সুশৃঙ্খলে সজ্জিত থাকবে। বোঝা গেল? তাহলে যদি এর সংজ্ঞা বলে তাহলে কি বলবো না, সংজ্ঞা আমি এই তিনটেকে একসঙ্গে যোগ করে দিচ্ছি। কিরকম না, যে সমস্ত কঠিন পদার্থের একটি নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে এবং একটি নির্দিষ্ট গলনাঙ্ক রয়েছে, এবং যে কঠিন পদার্থের গঠনকারী কণাগুলি একটি নির্দিষ্ট সুশৃঙ্খলে সজ্জিত থেকে পদার্থটি গঠন করে, সেই সমস্ত পদার্থকে বা সেই সমস্ত কঠিন পদার্থকে বলবো আমরা কেলাসাকার কঠিন পদার্থ বা ক্রিস্টালাইন সলিড। বোঝা গেল? আমি যদি একটা এক্সাম্পল বলি, অবশ্যই নুন, সোডিয়াম ক্লোরাইড NaCl, পটাশিয়াম ক্লোরাইড KCl, তোমরা প্রত্যেকেই জানো NaCl এর নির্দিষ্ট একটা কি আছে, নির্দিষ্ট একটা মেল্টিং পয়েন্ট আছে এবং এর একটা নির্দিষ্ট একটা জ্যামিতিক আকার আছে, এবং সেটা কি সেটা আমরা পরে পড়বো। সিমিলারলি KCl এর ক্ষেত্রেও একই রকম। এবং অ্যাজ ওয়েল এজ আমি যদি বলি আইস, বরফ মানে জলের কঠিন অবস্থাটা, সেক্ষেত্রেও কিন্তু এর নির্দিষ্ট একটা জ্যামিতিক আকার আছে এবং এর নির্দিষ্ট একটা মেল্টিং পয়েন্ট আছে, এবং সেটা কত সেটা তোমরা জানো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইগুলো সব একটা কেলাসাকার কঠিন পদার্থ, এবং এইগুলো তার বৈশিষ্ট্য। এছাড়াও এর আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো তোমরা অলরেডি বইতে পেয়ে যাবে, তোমরা সেগুলো বই থেকে একটুখানি দেখবে। এবং এর মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যেটা, যে কেলাসাকার কঠিন পদার্থগুলো অ্যানআইসোট্রপিক হয়।
কেলাসাকার কঠিন পদার্থগুলো কি হয় না, অ্যানআইসোট্রপিক। এই জিনিসটা কি না, অ্যানআইসোট্রপিকটা হচ্ছে এইরকম যে ধরো আমার কোনো একটা কঠিন পদার্থ দু ধরনের পার্টিকেল দিয়ে তৈরি হয়েছে। ধরো একটা পার্টিকেল এইরকম আছে, আর ধরো আরেকটা পার্টিকেল আছে এইরকম। তারপর একটা আবার আমি কি বললাম বোঝা গেল? ধরো এই একটা আমার কঠিন পদার্থ যেটা দু ধরনের পার্টিকেল দ্বারা গঠিত। একটা আমি যেটাকে আমি এখানে কালো রঙে কি দিয়েছি, এটা আমার এখন আমি বললাম এটাকে আমি এ বললাম, এটাকে আমি ধরলাম বি বললাম। মানে আমি বলছি এরকম, ধরো আমি যদি একটা সোডিয়াম ক্লোরাইড ধরতাম, তাহলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয় দুটো পার্টিকুলার দুটো আয়ন দ্বারা। একটা হচ্ছে Na+, আর একটা হচ্ছে Cl-। তার মানে আমি এখানে ধরো বলছি এইগুলো আমার Na+, এগুলো আমার Cl-। তাহলে এরকম দেখো Na+, তারপরে আবার Cl-, আবার Na+, আবার Cl-, আবার Na+, আবার Cl-। তার মানে এগুলো একটা নির্দিষ্ট শৃঙ্খলা এভাবে সজ্জিত আছে। তাহলে এবার এই রকম ক্ষেত্রে কি হবে দেখো, আমি ধরো এই পার্টিকুলার কঠিন পদার্থটার উপর আমি একটা বল প্রয়োগ করব। কি রকম বল প্রয়োগ করব না, আমি এখানে দু রকম বল প্রয়োগ করতে পারি। কেউ বললো আমি এর উপর এরকম একটা লম্বভাবে বল প্রয়োগ করব, আবার কেউ বললো আমি এর উপর একটা এইভাবে একটা আড়াআড়ি বল প্রয়োগ করব। দুটো বল প্রয়োগ হতে পারে। মানে একজন কি করছে এর উপর একটা লম্বভাবে বল প্রয়োগ করছে, আরেকজন এভাবে একটা কোণাকুণি বল প্রয়োগ করছে। তাহলে দেখো কি হবে, কেউ যদি এখানে লম্বভাবে বল প্রয়োগ করে তখন কি দেখতে পাবে, দেখো লম্বভাবে যেখানে বলটা প্রয়োগ হচ্ছে সেই মানে প্রযুক্ত বলের যে ডিরেকশন, তার দুদিকে দু রকম ডিফারেন্ট পার্টিকেল আছে। অর্থাৎ একদিকে যদি আমি ধরি Na+, উল্টো দিকে আছে Cl-। মানে এই প্রযুক্ত বলের দুদিকের পরিবেশটা কিন্তু আলাদা রকম। কিন্তু যে এইখানে একটা কোণাকুণি বল প্রয়োগ করেছে দেখো, তার ক্ষেত্রে পরিবেশটা কিন্তু এর মতো নয়। দেখো এটার দেখো দুদিকে কিন্তু এই কালো আর গোলাপি বলের সংখ্যাটা কিন্তু সমান নয়। তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে এই ধরনের কেলাসাকার কঠিন পদার্থতে আমি যদি বিভিন্ন অ্যাঙ্গেলে বল প্রয়োগ করি তাহলে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রযুক্ত বলের পরিমাণটা ডিফারেন্ট হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল বলি, মাইকা একটা কেলাসাকার একটা কঠিন পদার্থ, এবং তার উপরে যদি আমরা ভার্টিক্যালি বল প্রয়োগ করি তাহলে কিন্তু মাইকাটাকে আমরা কোনোভাবেই বল প্রয়োগ করে ভাঙতে পারবো না। কিন্তু যদি আমরা তার উপরে হরাইজন্টালি বল প্রয়োগ করি তখন কিন্তু মাইকাটা খুব সহজেই ভেঙে যাবে। তার মানে এটাকে আমরা অ্যানআইসোট্রপিক বলছি এই জন্য যে এইটা কিন্তু সব দিক দিয়ে আইসোট্রপিক বা সব দিক দিয়ে সমান নয়। মানে এর উপরে প্রযুক্ত বলটা কিন্তু সব দিক দিয়ে সমান হবে না। সেই জন্য এদের একটা ধর্ম হচ্ছে এইগুলো হয় অ্যানআইসোট্রপিক। এবং এটা তোমরা অলরেডি বইতে পেয়ে যাবে, খুব সুন্দর করে সেখানে ব্যাখ্যা করা আছে এবং এর থেকে আরো সেখানে ভালো করে ছবি এঁকে দেখানো হয়েছে। বোঝা গেল? তাহলে এই গেল আমার কেলাসাকার কঠিন পদার্থের কয়েকটি বৈশিষ্ট্য। তাহলে আমি আসি আরেকটা এর ভাগ, অর্থাৎ সেটা কি ছিল, অ্যামরফাস সলিড, বা যেটাকে বলি আমরা অনিয়তাকার বা অ্যামরফাস। এই জিনিসটা কি না, এর বৈশিষ্ট্যগুলো ঠিক কেলাসাকারের উল্টোটা। অর্থাৎ এর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে না। অর্থাৎ কঠিন পদার্থের আকার থাকবে কিন্তু কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে না। আর কি
জ্যামিতিক আকার থাকবে না। আর কি, এদের কোনো নির্দিষ্ট মেল্টিং পয়েন্ট থাকবে না। আর কি, আরেকটা হচ্ছে যে যে এই পদার্থ গঠনকারী কণাগুলি নির্দিষ্ট শৃঙ্খলে সজ্জিত থাকবে না। তাহলে এর প্রধান তিনটে বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো, অর্থাৎ এর কোনো নির্দিষ্ট জ্যামিতিক শেপ থাকবে না, এই নির্দিষ্ট কোনো মেল্টিং পয়েন্ট থাকবে না, আর কি পদার্থ গঠনকারী কণাগুলো কোনো নির্দিষ্ট শৃঙ্খল সজ্জিত থাকবে না, যেটা ছিল আমার কেলাস আকার কঠিন পদার্থের ক্ষেত্রে। এক্সাম্পল কি, একটা সহজ এক্সাম্পল হচ্ছে কাঁচ। অর্থাৎ আমরা বাড়িতে যে সমস্ত কাঁচগুলো দেখি, অর্থাৎ বিভিন্ন দরজা জানলা যে সমস্ত এগুলো হয় কাঁচগুলো, সেগুলো কিন্তু এক একটা অনিয়তাকার কঠিন পদার্থ। বোঝা গেল? আচ্ছা, এর আরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো তোমরা বইতে পেয়ে যাবে, সেগুলো আমি এখানে এত ডিসকাস করছি না, সেগুলো বইতে একটুখানি পড়ে নেবে। এর আরেকটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা, সেখানে যেমন ছিল যে একটা কেলাস আকার কঠিন পদার্থ কি হয় না, অ্যান আইসোট্রপিক হয়, তাহলে এইগুলো কি হবে না, এইগুলো হবে আইসোট্রপিক। আইসোট্রপিক মানে কি, তার মানে এই অনিয়তাকার কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যে দিক থেকে যে অ্যাঙ্গেলেই বল প্রয়োগ করি না কেন, সব ক্ষেত্রে প্রযুক্ত বলের মানটা সমান হবে এবং সব দিক থেকে কিন্তু কণাটা সমান আকারে বিভাজিত হবে। বোঝা গেল? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটুখানি বলে দেই, যেটা এখানে আসে মাঝে মধ্যে, এটাকে বলা হয় সুপার কুলড লিকুইড অফ হাই ভিসকোসিটি। অর্থাৎ মাঝে মাঝে এরকম কোশ্চেন আসে যে অনিয়তাকার বা অ্যামরফাস সলিডকে সুপার কুল লিকুইড বলা হয় কেন? এর বাংলাটা আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না। সুপার, তোমরা অলরেডি বইতে পেয়ে যাবে, সুপার কুলড লিকুইড। তার কারণটা হচ্ছে যে এই এই অকেলাসাকার বা অনিয়তাকার কঠিন পদার্থগুলো অনেকটা তরলের মতো বিহেভ করে। তার কারণটা হচ্ছে যে আগেই বললাম যে যেহেতু এর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার নেই, সেরকম তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো আকার থাকে না, সেই জন্য অনেকটা অ্যামরফাস সলিডটা কি হয়, খানিকটা তরলের মতো বিহেভ করে। কিরকম, আমরা যদি অনেক দিনকার পুরাতন বাড়ি, মানে যেগুলো ধরো 100 বছর বা তার বেশিকার যে সমস্ত পুরাতন বাড়ি, সেই সমস্ত বাড়ি যদি আমরা জানালার যে কাঁচগুলো দেখি, তাহলে সেই কাঁচগুলো যদি আমরা হাত দেই, তাহলে আমরা দেখতে পাবো যে সেই কাঁচগুলোর নিচের দিকটা উপরের দিকের থেকে অনেক বেশি থিক বা অনেক বেশি মানে পুরু বা মোটা হয়ে যায়। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যেহেতু কাঁচটা একটা অকেলাসাকার কঠিন পদার্থ, মানে কি এটা একটা সুপার কুল লিকুইড। মানে কি হয়, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে কি হয়, অনেক দিন ধরে ওই কাঁচের মানে ওই পার্টিকুলার কাঁচটার যে কোণাগুলো দিয়ে তৈরি, সেই কোণাগুলো কি হয়, ক্রমশ নিচের দিকে নামতে থাকে, যার ফলে কি হয়, ওপরটা ক্রমশ পাতলা হতে শুরু করে এবং নিচের দিকটা কি হয়, ক্রমশ থিক বা ক্রমশ পুরু হয়ে যায়। এই জন্য একে বলি আমরা সুপার কুলড লিকুইড। তো এটা একটুখানি বই থেকে দেখে নেবে। এবার আমাদের সিলেবাসে শুধুমাত্র আছে ক্রিস্টালাইন বা কেলাসাকার কঠিন পদার্থ, অ্যামরফাসটা আমাদের সিলেবাসে নেই। তাহলে এবার আমি আসি যে ক্লাসিফিকেশন অফ ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার কঠিন পদার্থের শ্রেণী বিভাগ। কেলাসাকার পদার্থের শ্রেণী বিভাগ কি হবে না, আমরা একটা ক্রিস্টালাইন সলিডকে আমরা মেইনলি
চার ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে মলিকুলার সলিড বা বলা হয় আণবিক কঠিন পদার্থ, আর একটা হয় কোভ্যালেন্ট সলিড বা বলা হয় সমযোজী কঠিন পদার্থ, আর একটা হচ্ছে আয়নিক সলিড বা আয়নীয় কঠিন পদার্থ, আর একটা হয় সেটা হচ্ছে যে মেটালিক সলিড বা বলা হয় ধাতব। অবশ্যই সবগুলোই ধাতব, মানে এই সবগুলো কিন্তু কেলাসাকার, মানে আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ, আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ, আর একটা ধাতব কেলাসাকার কঠিন পদার্থ। মেনলি আমরা এটাকেই চার ভাগে ভাগ করি। এবার কোনটা কি আমি সেটা খুব সংক্ষেপে একবার বলে দিচ্ছি। ফার্স্ট আসি আণবিক কঠিন পদার্থ বা আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। এটা কি জিনিস? যে সমস্ত কঠিন পদার্থের গঠনকারী কণাগুলো এক একটা অণু বা এক একটা মলিকিউল। যেমন আমি যদি বলি জলের ক্লাস, মানে মেনলি বরফের ক্লাস, তাহলে সেটা তৈরি হচ্ছে কি দিয়ে? তৈরি হচ্ছে এক একটা জলের অণু দ্বারা। তাই জন্য তাকে বলছি আমরা আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। তাহলে একটা এক্সাম্পল হচ্ছে জল, সরি জল বলাটা বললে হবে, জলটা যেহেতু এর তরল অবস্থায় থাকে তাই এটা হবে বরফ। ঠিক আছে? আর কি? আর একটা হচ্ছে সমযোজী কঠিন পদার্থ। এটা কি? যে সমস্ত কেলাসাকার কঠিন পদার্থের গঠনকারী কণাগুলি পরস্পর একটা সমযোজী বন্ধনের দ্বারা যুক্ত থেকে একটা কঠিন পদার্থ তৈরি করে তাদেরকে বলি আমরা সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। যেমন যেমন এক্সাম্পল কি? এক্সাম্পল একটা হচ্ছে হীরক, গ্রাফাইট, এইগুলো। অর্থাৎ এদের ক্ষেত্রে কি হয়, আমরা যদি একটা দেখি যে এখানে যদি আমরা গ্রাফাইটটা দেখি, গ্রাফাইটের স্ট্রাকচারটা একটা এইরকম হয়, যেখানে অর্থাৎ এইরকম অসংখ্য কার্বন কি হয় একটা ষড়ভুজের আকারে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে একটা গ্রাফাইটের স্ট্রাকচার তৈরি করে। এই জন্য কি বলছি আমরা সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। আর একটা হচ্ছে আমার কি না আয়নীয়। আয়নীয় কঠিন পদার্থ কি? না, যে সমস্ত কেলাসাকার কঠিন পদার্থের গঠনকারী কণাগুলি, অর্থাৎ গঠনকারী কণাগুলো এক একটা আয়ন। যেমন আমি এক্সাম্পল যদি বলি নুনের ক্লাস, NaCl এর ক্লাস, বা ধরো KCl এর ক্লাস। এখানে কি হয়, NaCl তৈরি কি হবে না, NaCl তৈরি হয় দুটো আমার এখানে আয়ন, একটা হচ্ছে Na+ আয়ন আর একটা Cl- আয়ন। এই দুটো আয়ন পরস্পর একসঙ্গে একটা নির্দিষ্ট শৃঙ্খলে সুসজ্জিত হয়ে তৈরি করে আমার সোডিয়াম ক্লোরাইডের একটা আয়নীয় ক্লাস। সিমিলারলি KCl এর ক্ষেত্রে আমার একই রকম থাকে। আর একটা হচ্ছে আমার ধাতব কঠিন পদার্থ বা বলা হয় ধাতব কেলাসাকার কঠিন পদার্থ। এখানে কি হয় না, যে সমস্ত কঠিন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন ধাতব বন্ধনের সাহায্যে কণাগুলো একসঙ্গে যুক্ত থাকে তাদেরকে বলা হচ্ছে ধাতব কঠিন পদার্থ। ঠিক আছে? যেমন আমি যদি এক্সাম্পল বলি গোল্ড, সোনা, রূপা। সোনাটাকে একটা ধাতু, রূপাটাকে আমার একটা ধাতু। তাহলে এইগুলো পরস্পর ধাতব বন্ধনের সাহায্যে একসঙ্গে যুক্ত হয়ে এই ধরনের আমার কঠিন পদার্থ তৈরি করে। ঠিক আছে? তাহলে আমরা এটা সম্বন্ধে খুব বেশি ডিসকাস করলাম না। এখান থেকে মেইনলি যেগুলো কোশ্চেন থাকে যে মাঝে মাঝে এগুলো সংজ্ঞা দেয় এবং তার একটা দুটো করে এক্সাম্পল চায়। তাহলে কি বললাম যে একটা কেলাসাকার কঠিন পদার্থকে আমরা মেইনলি চারটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, একটা হচ্ছে সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ, আয়নীয়, এবং আরেকটা হচ্ছে ধাতব। বোঝা গেল কি জিনিস? এবং এটা তোমরা অলরেডি আবার একটুখানি বইটা পড়বে ডিটেলসে, আরো ভালো করে
বুঝতে পারবে। আমি তাহলে এর পরের পার্টে চলে যাচ্ছি এবার। অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেন যেগুলো আসে পরীক্ষায় সেগুলো এবার এর পরের পার্ট থেকে মেন শুরু হয়, কিন্তু তা সত্ত্বেও এগুলো আমাদেরকে পড়তে হবে, কারণ এখান থেকেও মাঝে মধ্যে একটা আধা শর্ট কোশ্চেন আকারে কোশ্চেন দেয়। এর পরে তাহলে আসছি যেটা, সেটা হলো যে ক্রিস্টাল বা কেলাস। ক্রিস্টাল, তোমরা এই নামটা অনেক আগেই শুনেছো, ক্রিস্টাল কি জিনিস। তোমরা এটা কেলাসটা তোমরা খুব ভালো করে করলে, মনে করলে তোমরা ক্লাস 9-এ তোমরা কিছুটা এখানে করেছো, পড়েছো যে যে আমাদের কেলাসটা কিরকম। কেলাসটা হচ্ছে এইরকম, আমি যদি একটা সংজ্ঞা বলি তাহলে এরকম হয় যে মানে ক্রিস্টাল গুলো কি হয়, যে কোনো একটা কঠিন পদার্থ যে সমস্ত কণাগুলো দ্বারা গঠিত, সেই সমস্ত কণাগুলোর একটা নির্দিষ্ট সুশৃঙ্খলে সজ্জিত হয়ে এক একটা কেলাস তৈরি করে। মানে আমি ঠিক বোঝাতে পারলাম কি জানি না। ধরো আমি যদি বলি যে ধরো একটা বাড়ি তৈরি হয় কি দিয়ে না, অসংখ্য ইঁটকে একটার উপর একটা নির্দিষ্ট ভাবে থাকিয়ে কিন্তু আমরা একটা বাড়ি তৈরি করতে পারবো। অর্থাৎ একটা একটা আমার ইটের উপর আর একটা ইটকে আমরা কিন্তু যে কোনো ভাবে রাখলে একটা বাড়ি কিন্তু আমরা তৈরি করতে পারবো না। অর্থাৎ একটা ইটের উপর আর একটা ইটকে একটা নির্দিষ্ট ভাবেই রাখতে হবে, তবেই কিন্তু একটা বাড়ি তৈরি হবে। তাহলে সেই রকম কোনো একটা কেলাস আকার কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, এরকম এক একটা যদি আমরা ইট ধরি, সেরকম এক একটা ইটের মতো জিনিস একটা নির্দিষ্ট শৃঙ্খলে সজ্জিত হয়ে একটা কেলাস আকার কঠিন পদার্থ তৈরি করে। তার মানে তার ওই এক একটা ওই মানে কি বলবো, এক একটা ইটের মতো অংশকেই আমরা বলছি আমরা এখানে কেলাস বা ক্রিস্টাল। এবার এর আমাদের শেপ বা এর আকারটা আমাদের বিভিন্ন রকমের হয়। আমরা এখানে মেনলি পড়বো কিউবিক বা ঘনক আকার।